আজকে এখানে আমরা যারা এখানে দাঁড়িয়েছি, আমি প্রথমে সকল সংবাদকর্মী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আজকে একজন সাংবাদিক মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণীত কল্পিত কাহিনীর মামলায় আজকে কারাবন্দী হয়েছে, তার মুক্তির দাবিতে আজকে যারা এখানে দাঁড়িয়েছেন আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত দুঃখজনক আজকে যারা আমরা পেশাদারিত্বের জায়গা থেকে আমরা যারা সাংবাদিকতা করছি, আজকে যারা আমরা সমাজ রাষ্ট্র বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, মাঠে ঘাটে কাজ করি, আজকে আমরা সাংবাদিক এখানে দাঁড়িয়েছি আমাদের সাংবাদিকের মুক্তির জন্য। এটা অত্যন্ত দুঃখজনক। আজকে প্রশাসনে যারা আছেন আপনারা ভালো করেই জানেন 1/11-এর সময় যখন সারা বাংলাদেশে সকল রাজনীতি স্তব্ধ হয়েছিল তখনই কিন্তু গণমাধ্যম কথা বলেছে। জুলাই বিপ্লবের আন্দোলনে যখন গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার চেষ্টা করা হয়েছিল তখনই কিন্তু গণমাধ্যম তার জোরালো ভূমিকা রেখেছিল। আজকে সকল কিছুর পরিবর্তনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ যেখানে আমরা পেয়েছি, আজকে আমরা নতুন এক সমাজ পেয়েছি। আজকে আমরা যে চিন্তা করছি যে আমরা আজকে স্বাধীন, আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করব, আজকে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু আজকে আবার সেই পুরনো কায়দায় আমাদের ত্রুটি চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গণমাধ্যমের ত্রুটি চেপে ধরে কোনো সরকার, কোনো মাধ্যম, কোনো প্রশাসন কেউ কখনো সুফল পায়নি। দিন শেষে গণমাধ্যমের জয় হয়েছে। আমরা বিশ্বাস করি আজকে যারা ঐক্যবদ্ধভাবে সকল দলমতের ঊর্ধ্বে উঠে আজকে সকল ভেদাভেদ ভুলে যে সকল গণমাধ্যম কর্মী আজকে ঐক্যবদ্ধভাবে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ঐক্যবদ্ধতা আগামী দিনে সাংবাদিকদের নিরাপত্তায় জোরালো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আজকে একটি কথা না বললে নয়, আজকে সংবাদপত্রে সাংবাদিকদের বিভাজনের বহিঃপ্রকাশ আজকে সাংবাদিকরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আজকে নিগৃহীত হচ্ছে, মামলা হামলার শিকার হচ্ছে। এখনো সময় আছে, আজকে সকল ভেদাভেদ বলে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হবে, একই প্ল্যাটফর্মে আসতে হবে। যার যে মতাদর্শ থাকতেই পারে, কারো কোনো চয়েস থাকতেই পারে, কিন্তু গণমাধ্যম কর্মী যখন আক্রান্ত হবে, হামলার শিকার হবে, মামলার শিকার হবে, তখন যেন আমরা ঐক্যবদ্ধভাবে যেন প্রতিবাদ হয়ে দাঁড়াই, আমরা যেন তার পক্ষে দাঁড়াই। তাহলে অন্তত যারা এই নীল নকশা এঁটে সাংবাদিকদের হয়রানি করার চেষ্টা করছে, যারা মামলা হামলা দেওয়ার চেষ্টায় আছে, তারা হয়তো একটু সতর্ক হবে। আজকে অত্যন্ত দুঃখজনক, আজকে যারা এখানে বক্তব্যে এসছে একটি দলের লোক যারা আজকে পুলিশকে প্রভাবিত করছেন আর পুলিশও প্রভাবিত হচ্ছে, আজকে সাংবাদিকদের আপনার প্রতিপক্ষ দাঁড় করাচ্ছেন, এর সুফল কিন্তু খুব বেশি ভালো হবে না। এর সুফল কোনোভাবেই ভালো হবে না। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, মিথ্যা বানোয়াটভাবে যেভাবে আজকে জিসানকে এবং ফুড ব্লগার মিথুনকে যেভাবে রাতের অন্ধকারে আজকে মামলা হওয়ার আগে যেভাবে গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ করা হয়েছে, অবিলম্বে তার মুক্তি দাবি করছি। এছাড়াও আমরা জানতে পেরেছি ফতুল্লায় কোনো সাংবাদিককে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই জায়গাগুলো থেকে ফিরে আসুন। সাংবাদিকদের প্রতিপক্ষ করার কোনো হীন চেষ্টা আপনারা করবেন না। এতে আবারও বলি, জোরালোভাবে বলছি, সাংবাদিকরা যদি রাজপথে নেমে আসে, রাস্তায় যদি নেমে আসে, এতে আপনাদের জন্য খুব বেশি সুখকর হবে না। আমরা আজকের এই জায়গা থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে জিসানের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আজকে আমরা ফুড ব্লগার মিথুনের মুক্তি দাবি করছি। এছাড়াও জুলাই বিপ্লবের আন্দোলনে ভূমিকা রাখার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের পরেও 5 আগস্টের পর থেকে যে সকল সাংবাদিকরা মামলা হামলার শিকার হয়েছেন, আমরা সকল সাংবাদিকের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা যারা হামলায় আক্রান্ত হয়ে যারা আহত হয়েছেন তাদের সমবেদনা জানাচ্ছি। এবং আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস করি প্রশাসন কোনো রকম তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে এ ধরনের মিথ্যা বানোয়াট মামলা জড়াবেন না। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা কখনো আপনাদেরকে প্রতিপক্ষ ভাবি না, কিন্তু আপনারা আমাদেরকে প্রতিপক্ষ করেন না, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। পরিশেষে যারা আজকের এই আন্দোলনের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে আজকে মুক্তির দাবি করেছেন জিসানের, আমি আবারও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আগামী দিনগুলোতে সকল সাংবাদিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে এবং সংহতি প্রকাশ করবে। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। এখানে দাঁড়িয়েছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভিকে গ্রেফতারের সময় বাধা দেওয়ার মামলায় জিসানকে, ফুড ব্লগার মিথুনকে সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যেদিন ঘটনা ঘটলো, আমরা এখানে সাংবাদিকরা রয়েছি, আমরা সবাই নিউজ কভার করতে ওই মেয়রের বাসায় গিয়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু আমরা ফুড ব্লগার মিথুনকে এবং জিসানকে দেখি নাই।
মিথুন ওই দিন ছিল কুষ্টিয়ায়, রাত 12টায় এসেছে, ভোর 4টায় আবার চলে গেছে। এইটা ট্র্যাক করা কোনো ব্যাপার না। মোবাইলের কোন টাওয়ার ব্যবহার করেছে এটা জানলেই খুঁজলেই পাওয়া যায়, কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আবার কখন করা হয়েছে? মামলা এন্ট্রি হওয়ার আগেই এই দুজনকে বাসা থেকে, ওদের 3 জনকে বাসা থেকে নিয়ে গেছে। এরা সবাই এক পরিবারের লোক। আমি ওই এলাকায় খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি, ওরা ভয়ে, ওদের পরিবার ভয়ে এখনো বলে না যে ওরা যেহেতু জড়িত ছিল না, ঘটনায় ছিল না, তারপরেও কেন গ্রেফতার হয়েছে ওরা ভয়ে বলে না, এখনো বলে না। ওই এলাকায় শাকিল নামে একটা বিএনপির ছেলে রয়েছে। এই ছেলেটা মামলা বাণিজ্য করে। এই মামলা বাণিজ্যের কারণে, মামলা বাণিজ্য করার চেষ্টায় সে এই 3 জনকে ধরিয়েছে, যাতে এই উদাহরণ দেখিয়ে সে অন্যদের কাছ থেকে টাকা আদায় করতে পারে। এই বাণিজ্য, এই চাঁদাবাজি নারায়ণগঞ্জে ওসমান পরিবার করেছিল, তাদেরকে লাথি মেরে নারায়ণগঞ্জবাসী এই শহর থেকে বিদায় করেছে। আজকে যারা করছে তাদেরও একই পরিণতি হবে, একই পরিণতি হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে এই চাঁদাবাজি করবেন, এই মামলাবাজি করবেন, মানুষকে হয়রানি করবেন, আর সাংবাদিকরা লিখবে না, আপনাদেরকে ছাড় দিয়ে যাবে। এটা ভাবার কোনো কারণ নেই। সাংবাদিকদের এইভাবে দমানো যায় না, যাবে না। নারায়ণগঞ্জের সাংবাদিকরা অতীতে এই উদাহরণ তৈরি করেছে। অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, কিন্তু তাদেরকে দমানো যায় নাই। আমাকে দমানো যায় নাই, হালিমা জাতকে দমানো যায় নাই, মাহবুবুর রহমান মাসুমকে দমানো যায় নাই, আর অনেককেই দমানো যায় নাই। সৌরভকে দমানো যায় নাই। সৌরভের উপরে তোলারাম কলেজে হামলা হয়েছিল, তাকে দমানো যায় নাই। এইভাবে নারায়ণগঞ্জের সাংবাদিকরা এত ঠুনকো না যে আপনাদের এইসব হুমকি ধামকি চাঁদাবাজি মামলায় ঠেকিয়ে দিবেন, চাঁদাবাজি করবেন, মানুষকে হয়রানি করবেন, মামলার ভয় দেখিয়ে কথায় কথায় বলবেন ফ্যাসিস্টের দোসর, আর সেই অজুহাতে চাঁদাবাজি করবেন। এইটা চলবে না। এটা একটা চক্র, বিএনপির চক্র। বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ রয়েছেন, অনেক ভালো নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, কিন্তু এর মধ্যে একটা চাঁদাবাজ চক্র রয়েছে। নারায়ণগঞ্জের জেলা পরিষদ, নারায়ণগঞ্জের গণপূর্ত, নারায়ণগঞ্জ খানপুর হসপিটাল, নারায়ণগঞ্জের জেলখানা, নারায়ণগঞ্জের বালু, নারায়ণগঞ্জের ইন্টারনেট ব্যবসা, নারায়ণগঞ্জের ডিশের ব্যবসা, এই সব কিছু থেকে চাঁদাবাজি করার জন্য বিএনপির একটি চক্র রয়েছে। এবং সেই চক্রের নেতা হিসেবে আমরা শুনি যে 2500-এর এক নেতা এই চক্রটাকে নেতৃত্ব দিচ্ছে। এই যে 2500-এর নেতা, তার নাকি তারেক রহমানের পরিবারের সাথে, জিয়া পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক বলে সে সারা শহরে প্রভাব তৈরি করেছে। এবং এই যে শাকিল এবং অন্যরা যাদেরকে আমরা দেখি শহরে চাঁদাবাজি করে, বিএনপির নাম ভাঙিয়ে এই লোকের প্রতিনিধি হিসেবে চাঁদাবাজি করে বলে আমরা শুনি। এইটা প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে যে কোনো মামলা নেওয়ার আগে, এই মামলা নেওয়ার আগেও তদন্ত করা উচিত ছিল। কাদের নাম দিচ্ছেন দেখা উচিত ছিল। একজন অন্তঃসত্ত্বার নাম কিভাবে যায়, একজন সাংবাদিকের নাম কিভাবে যায়, একজন ফুড ব্লগারের নাম কিভাবে যায়, এটা তো তদন্ত করে দেখার দরকার ছিল। কেন তদন্ত করলেন না? তাহলে কি যেই অবস্থায় ছিলেন, যেই ফেসিবাদের সময় যেইভাবে আপনারা চলেছেন সেইভাবেই চলবেন? আপনাদের পুলিশের ভাবমূর্তি কি ভালো করার চেষ্টাটি করবেন না? প্রশাসনের ভাবমূর্তি কি ভালো করার চেষ্টাটি করবেন না? যদি না করেন আবার সেই ধিক্কৃত হবেন। এই গডফাদারদের সহযোগী হিসেবে আগের প্রশাসন যেভাবে ধিক্কৃত হয়েছে সেভাবে ধিক্কৃত হবেন। আজকে আমরা সাংবাদিকরা এইখানে ঐক্যবদ্ধ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এখানে দাঁড়িয়েছি। একইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব। কোন সাংবাদিকের নামে অযথা অন্যায়ভাবে কোন সাংবাদিকের নামে, সাংবাদিককে বা তার
পরিবারকে হয়রানি করার চেষ্টা করলে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবো। আমাদের লেখনী দাঁড়াবে সাধারণ মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে, চাঁদাবাজির বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে। আমাদের অবস্থান, অকুণ্ঠ অবস্থান অব্যাহত থাকবে, অসংকোচ লেখালেখি অব্যাহত থাকবে। সকলকে ধন্যবাদ। জিসান এবং সাংস্কৃতিক কর্মী মিঠুনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি। আমি এটুকু বলতে চাই, 5ই আগস্টের বিপ্লব বলেন আর গণ অভ্যুত্থান বলেন, কেন হয়েছিল? আজকের এই দিন 9 মাস হয়ে গেছে। এই অবস্থা দেখার জন্য কি হয়েছিল? এটার জন্য হয় নাই, একটা বড় পরিবর্তনের জন্য হয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তেমন কোনো পরিবর্তন হয় নাই। এইখানে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি। এটা আমরা কেউ পছন্দ করি বা না করি, আমরা এটা মানি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই মুহূর্তে একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। কিন্তু বিএনপির কিছু নেতা যা শুরু করেছেন এই নারায়ণগঞ্জে, ক্ষমতায় না যেতেই যা শুরু করেছেন, তাতে আমরা খুবই শঙ্কিত। আগামী দিনে তারা ক্ষমতায় আসলে কি করবেন? আবার কিছুটা আশাবাদী এই কারণে, বিএনপির অতীত আর আওয়ামী লীগের অতীত দুইটাই আমাদের চোখের সামনে আছে। 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখনও আমি সাংবাদিক, 25 বছর যাবত আমি প্রায় 26 বছর চলছে সাংবাদিকতা করি। দেখেছি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে কিন্তু তার দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস করলে বিন্দু মাত্র ছাড় দেয় নাই। তারা তখন অপারেশন ক্লিন হার্ট করেছে, র্যাব নামিয়েছে, র্যাবের সৃষ্টি তারাই করেছে এবং সারা নারায়ণগঞ্জ জেলায় শতাধিক সন্ত্রাসী ক্রস ফায়ারের শিকার হয়েছিল এবং যাদের অধিকাংশই ছিল বিএনপির যুব দলের নেতাকর্মী। তারা সন্ত্রাসের সাথে জড়িয়ে ক্রস ফায়ার শিকার হয়েছে। আর বিগত 17 বছর আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার এই শহরে এবং এই জেলায় যারা অপরাধ করেছে, যত বড় অপরাধী তত প্রমোশন। বিগত সরকার অপরাধীদেরকে প্রমোশন দিত। কেউ অপরাধ করলে আমরা যতই লিখতাম পত্র পত্রিকায়, টেলিভিশন চ্যানেলে যত খবর আসতো, কোনো অ্যাকশন ছিল না। সত্য বলতেই হবে, কারো কাছে ভালো লাগুক বা না লাগুক, যার দরুনে কিন্তু 5 আগস্ট ঘটেছে। নইলে 5 আগস্টের এত বড় আন্দোলন হতো না। পৃথিবীর ইতিহাসে খুব কম গণ অভ্যুত্থানে এত বিপুল পরিমাণ আমাদের সন্তানরা, ছোট ছোট বাচ্চারা জীবন দিয়েছে, এরকম ইতিহাস আপনারা পাবেন না। কিন্তু কেন ঘটেছে? কারণ তাদের অপকর্মের কারণে। তাদের নেতারা নারায়ণগঞ্জে 5টি আসনে 5 জন এমপি ছিলেন, তাদের আমলনামা আমরা সবাই জানি। তাদের ছত্রছায়ায় থেকে এবং তারা নিজেরা অপরাধ করেছেন। খুব এই শহরে তাদেরই দলের, যেমন ত্বকী হত্যার কথাই আমরা বলবো। ত্বকী হত্যার পর দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে আন্দোলন চলছে, কিন্তু কোনো শব্দ ছিল না, তদন্ত বন্ধ ছিল, বিচার হয় নাই। বরং যারা হত্যার দায়ে অভিযুক্ত ছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এই অবস্থা কি এখনো চলবে? এখনো তো এই অবস্থাই চলছে, আমরা লক্ষ্য করছি। কিন্তু তবে কিছু ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি। বর্তমান বিএনপির ভিতরে কেউ যদি অপরাধ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর পুরোপুরি বিএনপিকে দোষারোপ করতেও পারি না, কারণ এখনো রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে নাই। রাষ্ট্র ক্ষমতায় যখন বিএনপি আসে, তাদের সম্ভাব্য প্রধানমন্ত্রী হয়তো হবেন তারেক রহমান। যদি তিনি আসেন, তিনি কি করেন তখন আমরা দেখব। তবে আমি এইটুকু বলবো, আমার এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। বিগত সরকারের আমলে কিন্তু জাতীয় পর্যায়ে সমস্ত গণমাধ্যমগুলো সরকারের দালালে পরিণত হয়েছিল, কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু সেটা পারে নাই। নারায়ণগঞ্জে আপনারা জানেন, বিশেষ করে লোকাল পত্রিকাগুলো প্রতিরোধ গড়ে তুলেছিল এই শহরে। তারপরে ত্বকী হত্যা, আরো বেশ কিছু হত্যাকাণ্ড নিয়ে টানা প্রতিবাদ বিক্ষোভ হয়েছে এই শহরে। আর যুগের চিন্তা বন্ধ করা হয়েছিল, সময়ের নারায়ণগঞ্জ বন্ধ করা হয়েছিল, সোজা সাপটা বন্ধ করা হয়েছিল। এই পত্রিকাগুলির সাংবাদিকদের বিরুদ্ধে মামলার পর মামলা দেওয়া হয়েছিল। প্রেস নারায়ণগঞ্জ, যে আজকে জিসান প্রেস নারায়ণগঞ্জের সাংবাদিক, প্রেস নারায়ণগঞ্জ বন্ধ করা হয়েছিল। নিউজ নারায়ণগঞ্জ সহ আরো অনেক পোর্টাল বন্ধ করা হয়েছিল। আমার নিজের কথা কি বলবো, আমি যখন যুগের চিন্তায় লিখেছি তখন আমার নামে জঙ্গি মামলা দেওয়া হয়েছিল, যেটা আপনারা কেউ জানেন না।
জঙ্গি মামলা দেওয়ার পর টানা 3 বছর আমি রাতে ঘুমাইতে পারি নাই। তখনকার জঙ্গি মামলা বলতে কি জিনিস ছিল আপনারা তো খুব ভালো করেই জানেন। জঙ্গি মানেই হলো ক্রস ফায়ার, ধরে নিয়ে মেরে ফেলতো। আমাকে সেই মামলায় জড়ানো হয়েছিল। আমাকে